ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল। আমাদের আজকের রিডিং কন্টেন্টের বিষয় দণ্ডবিধি 1860। ধারা 23, অস্থাবর সম্পত্তি। অস্থাবর সম্পত্তি বলিতে জমি এবং ভূমির সহিত সংযুক্ত বা ভূমির সহিত সংযুক্ত এইরূপ কোনো কিছুর সহিত স্থায়ীভাবে আবদ্ধ বস্তু ব্যতিরেকে প্রত্যেক বর্ণনার শরীরী সম্পত্তি বুঝাইবে। ধারাটির বিশ্লেষণ। অস্থাবর সম্পত্তি বলিতে সর্বপ্রকার বস্তুগত বা দেহধারী বস্তু বোঝায়, কিন্তু নিম্নবর্ণিত বস্তুগত বা দেহধারী বস্তু অস্থাবর সম্পত্তি নহে। ক, ভূমির সহিত সংযুক্ত কোনো বস্তু অস্থাবর সম্পত্তি নহে। খ, ভূমির সহিত সংযুক্ত এইরূপ কোনো কিছুর সহিত স্থায়ীভাবে আবদ্ধ বস্তু অস্থাবর সম্পত্তি নহে। গ, জমি অস্থাবর সম্পত্তি নহে। যেই সম্পত্তি বা বস্তু ইন্দ্রিয় গ্রাহ্য তাহাকে অস্থাবর সম্পত্তি গণ্য করা যায় না। শরীরী সম্পত্তি। শরীরী সম্পত্তি বলতে কি বোঝায়? যে সম্পত্তি কায়া আছে তাহাকে শরীরী সম্পত্তি বলা হয়, যেমন কপিরাইট, ব্যবসায়ের সুনাম প্রভৃতিকে সম্পত্তি বলা হয়, কিন্তু এই সমস্ত সম্পত্তির কোনো কায়া নাই, এইগুলোকেই তাই অস্থাবর সম্পত্তি বলা যায় না। জমি। জমি কাকে বলে? জমি আর মাটি একই জিনিস নহে। জমি স্থাবর সম্পত্তি, কিন্তু জমি হইতে মাটি ছাড়াইয়া লইলে সেই মাটি অস্থাবর সম্পত্তি হয়। জমি হইতে বালি, কাদা ও পাথর উঠাইলে তাহাও অস্থাবর সম্পত্তি হয়। ক্ষেতের শস্য কিংবা বনের গাছ স্থাবর সম্পত্তি নহে। প্রসঙ্গত অন্য আইনের আনুষঙ্গিক বিধানসমূহ লক্ষণীয়। জেনারেল ক্লজেস অ্যাক্টের যে সম্পত্তি স্থাবর নহে তাহাকেই অস্থাবর সম্পত্তি বলা হয়। রেজিস্ট্রেশন অ্যাক্টের 2 ধারায় বলা হইয়াছে, স্থাবর সম্পত্তি অর্থে জমি, ঘরবাড়ি, বংশগত বৃত্তি, রাস্তা, আলো, খেয়াঘাট ব্যবহার, মৎস্য উৎপাদন করিবার কিংবা জমি হইতে লভ্য অপরাপর সুযোগ সুবিধা গ্রহণ করিবার অধিকার এবং মাটি সংলগ্ন কোনো জিনিসের সহিত স্থায়ীভাবে আবদ্ধ কোনো বস্তু বুঝাইবে, কিন্তু মাটির উপর দণ্ডায়মান বৃক্ষ, মাঠের ফসল বা ঘাসকে বুঝাইবে না। অস্থাবর সম্পত্তি অর্থ দণ্ডায়মান বৃক্ষ, মাঠের ফসল এবং ঘাস, গাছের ফল ও রস এবং স্থাবর সম্পত্তি ব্যতীত অন্যান্য সকল প্রকারের সম্পত্তিকে বুঝাইবে। ভূমির সহিত সংযুক্ত সম্পত্তির হস্তান্তর আইনের সংজ্ঞায়িত হইয়াছে। তাহাতে বলা হইয়াছে, ভূমির সহিত সংযুক্ত বলিতে ক, গাছ বা ঝোপের ন্যায় মাটিতে শিকড় গাড়িয়া থাকা। খ, প্রাচীর বা দালানের ন্যায় মধ্যে প্রবিষ্ট হইয়া থাকা। বা ঘ, গ, যাহা মাটির মধ্যে প্রবিষ্ট লইয়া আছে তাহার স্থায়ী সুবিধাজনক ব্যবহারের জন্য তাহার সহিত সংযুক্ত হইয়া থাকা বুঝায়। সম্পত্তি যাহাতে মালিকানা বা যাহার অংশ বা যাহা ভোগ করা যায় এবং যাহা মূল্যবান তাহাই সম্পত্তি। বাতাস ভোগ করা যায়, কিন্তু তাহা অমূল্য, সেই কারণে ইহা সম্পত্তির সংজ্ঞায় আসে না। নজির সমূহ। দণ্ডবিধিতে 415 ধারা মোতাবেক হল টিকিট যাহা কোনো প্রার্থীকে পরীক্ষায় বসিতে অধিকার প্রদান করে তাহা সম্পত্তি, এবং পরীক্ষাপত্র বা এক্সামিনেশন পেপারও সম্পত্তি। ধারা 23, অবৈধ লাভ। অবৈধ লাভ হইতেছে বেআইনিভাবে এইরূপ সম্পত্তি লাভ করা যে সম্পত্তিতে লাভকারী ব্যক্তির কোনো আইনানুগ অধিকার নাই। অবৈধ ক্ষতি। অবৈধ ক্ষতি হইতেছে বেআইনিভাবে এইরূপ সম্পত্তির ক্ষতি যাহাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তির আইনানুগ অধিকার রহিয়াছে। অবৈধভাবে লাভ করা। কোনো ব্যক্তি অবৈধভাবে অধিকারের রাখিলে এবং অবৈধভাবে অর্জন করিলে উক্ত ব্যক্তিকে অবৈধভাবে লাভ করে বলিয়া আখ্যায়িত হইবে। অবৈধভাবে ক্ষতিগ্রস্ত করা। কোনো ব্যক্তিকে অবৈধভাবে কোনো সম্পত্তি হইতে বেদখলে রাখা হইলে এবং অবৈধভাবে সম্পত্তিচ্যুত করা হইলে উক্ত ব্যক্তি অবৈধভাবে ক্ষতিগ্রস্ত হয় বলিয়া গণ্য হইবে।
ধারাটির বিশ্লেষণ। বর্তমান ধারায় অবৈধ লাভ এবং অবৈধ ক্ষতির সংজ্ঞা বিধৃত। স্মরণে রাখিতে হইবে যে ফৌজদারি আইনে অবিবেকী কাজকে অপরাধ বলা হয় নাই। ইহার কারণ আছে। বিবেক সাধারণত মানুষের রীতিনীতি, আচার পদ্ধতি এবং বিশ্বাসের উপর নির্ভরশীল। এক অঞ্চলে বা এক সমাজে যাহা বিবেক বহির্ভূত, অন্য অঞ্চলে বা সমাজে তাহা বিবেক গ্রাহ্য হইতে পারে। ফৌজদারি আইনে তাহাকেই অপরাধ বলা হয় যাহা অবৈধ, অর্থাৎ যাহা আইন বহির্ভূত বা আইন বিরোধী। বেআইনিভাবে সম্পত্তি লাভ করাকে অবৈধ লাভ এবং বেআইনিভাবে তাহাকেও সম্পত্তিচ্যুত করাকে অবৈধ ক্ষতি বলে। বেআইনিভাবে কোনো কিছু করাকে বা কোনো কিছু না করাকে মোটামুটি অবৈধ বলা যায়। বেআইনিভাবে আলোচ্য আইনের 43 ধারায় তাহাকেই বেআইনিভাবে বলা হয়েছে যাহা অপরাধমূলক বা যাহা আইনে নিষিদ্ধ এবং যাহা করিলে মামলা মোকদ্দমা চলে। লাভ লাভ বলিতে কিছু সম্পদ অর্জন বা রক্ষণ বোঝায়। দুশমনকে জব্দ করিবার জন্য তাহার গরু খোয়ারে দিলে দুশমন ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু যিনি খোয়ারে দেন তাহার কোনো লাভ হয় না। সুতরাং যিনি খোয়ারে দিয়েছেন তাহাকে চুরির অপরাধে ধরা যায় না। সম্পত্তি অর্জন বৈধভাবে হইতে পারে। উত্তরাধিকার, ক্রয়, লিজ, বিনিময়, দান প্রভৃতির মাধ্যমে সম্পত্তি অর্জন করা যায়। আবার সম্পত্তি অর্জন অবৈধভাবে হইতে পারে। ছিনাইয়া লইয়া, চুরি করিয়া লইয়া সম্পত্তি অর্জন করা হইলে তাহা অবৈধ। স্মরণ রাখা উচিত যে সম্পত্তির উপর শর্ত থাকিলেই কিন্তু দখল না থাকিলে সেই সম্পত্তি জোর করিয়া দখল করাকে অবৈধ পন্থায় দখল বলে। অবৈধ লাভ বা অবৈধ ক্ষতি। অবৈধ লাভ এবং অবৈধ ক্ষতি কেবলমাত্র সম্পত্তি সম্বন্ধে হইতে পারে। এই অর্জন, বর্জন বা রক্ষণ বেআইনিভাবে হইতে পারে, তবে লাভ বা ক্ষতি অবৈধ হইবে। যে সম্পত্তির উপর আইন ভিত্তিক স্বত্বাধিকার নাই তাহা ধরিয়া রাখতে অবৈধ বলা যায়। আইন ভিত্তিক অধিকারকে বৈধ বলা হয়। অস্থায়ী লাভ বা অবৈধ ক্ষতি। লাভ বা ক্ষতিকে অবৈধ হইতে হইলে উহাদিগকে স্থায়ী হইবার প্রয়োজন নাই। কেহ যদি বেআইনিভাবে সম্পত্তি লাভ করিয়া অল্পকালের জন্য উহা নিজের অধিকারে রাখে, তাহা হইলেও সেক্ষেত্রে উহা অবৈধ লাভ বলিয়া গণ্য হইবে। এই ধারায় ব্যবহৃত অবৈধ কথাটির দ্বারা আইনগত অধিকারের অভাব বোঝায়। অবৈধ ক্ষতি কথাটির দ্বারা শুধুমাত্র বেআইনিভাবে ক্ষতি করাকে বোঝায়। এই ধারায় যে অবৈধ লাভ এবং অবৈধ ক্ষতির কথা বলা হইয়াছে তাহার জন্য সম্পূর্ণ আহরণ অথবা সম্পূর্ণ বঞ্চিতকরণকে বোঝায় না। আইনগতভাবে দখলে রাখিতে পারে এমন ব্যক্তি হইতে সাময়িকভাবে পণ্য সরাইয়া রাখিলে তাহা দ্বারা উপরোক্ত কর্ম করা হইয়াছে বলিয়া গণ্য হইবে। বেআইনি পন্থায় কোনো অট্টালিকার দেয়াল বেআইনিভাবে তৈরি করা হইয়াছে কারণ দেখাইয়া ভাঙিয়া ফেলা হইলে তাহা আইন দ্বারা সমর্থিত হয় না এবং উহার মাধ্যমে যে ক্ষতি করা হয় তাহা বেআইনি পন্থায় করা হইয়াছে বলিয়া গণ্য হয়। কিন্তু উক্ত অধিকার 20 বছরের প্রেসক্রিপশন এর অধীনে আহরিত না হইলে উক্ত স্থানান্তর বেআইনি হইবে না। কাজেই এইরূপ কোন স্থানান্তরই বেআইনি হইবে না যদি না তাহা আহরিত হইয়া থাকে অন্যের মালিকানার সম্পত্তির দখলে রাখা হইলে। 23 ধারায় যে অবৈধ লাভ এবং অবৈধ ক্ষতির সংজ্ঞা দেওয়া হইয়াছে তাহাতে সম্পত্তির প্রকৃতপক্ষে আহরণ অথবা প্রকৃতপক্ষে মালিককে বঞ্চিত করিবার আবশ্যক পড়ে নাই। উহাতে পণ্য অন্যায়ভাবে দখলে রাখা হইলে তাহাই যথেষ্ট বলিয়া গণ্য হইবে। নড়িয়া পাওয়া সম্পত্তি ভোগ করা সবসময় অবৈধ নহে। ধারা 24 অসাধু ভাবে কোন ব্যক্তি এক ব্যক্তির অবৈধ লাভ বা অপর কোন ব্যক্তির অবৈধ ক্ষতি সাধনের উদ্দেশ্যে এমন কিছু করিলে উক্ত ব্যক্তি উক্ত কাজ অসাধুভাবে করে বলিয়া গণ্য হইবে। ধারাটির বিশ্লেষণ। এই ধারায় অসাধুভাবে বলিতে কি বোঝায় তাহা ব্যাখ্যা প্রদান করা হইয়াছে। অবৈধ লাভ বা অবৈধ ক্ষতির উদ্দেশ্যে
কোনো কিছু করাকে অসাধুভাবে করা বলিয়া গণ্য করা হয়। সাধারণভাবে যাহাকে সাধুভাব বলা হয়, তাহার অভাবকে আইন অসাধু ভাব বলিয়া সকল সময় গণ্য করে না। সাধারণভাবে যাহাকে অসাধু বলা হয়, আইন তাহাকে অসাধু নাও বলিতে পারে। অবৈধ লাভ বা অবৈধ ক্ষতি হইলেই তবে অসাধুতার উদ্ভব হয়। প্রতারণা করিয়া আমানতকারীকে টাকা বেআইনিভাবে উঠাইয়া লইলে উক্ত কাজকে অসাধু কাজ বলে গণ্য করা হয়। যে কাজে এক ব্যক্তি লাভ করেন এবং অন্য ব্যক্তি ক্ষতিগ্রস্ত হন, এবং এই লাভ বা ক্ষতি যদি বেআইনি হয়, তবে উক্ত কাজকে অসাধু বলা হয়। সুতরাং অসাধু বলিতে তিনটি উপাদানের সমাহার বুঝায়। প্রথম উপাদান ক, অভিপ্রায়। যাহাকে অসাধু বলিয়া অভিযুক্ত করা হইতেছে, তাহার অভিপ্রায় পরীক্ষা করিয়া দেখিতে হয়। অসাধু বলিয়া কথিত কাজে নামিবার পূর্বে তিনি যদি অন্যের ক্ষতি করিয়া নিজ লাভ করিবার অভিপ্রায় মনে রাখিয়া থাকে, তবেই উক্ত কাজ অসাধু হয়। খ, বেআইনিভাবে কাজ করা। গ, অধিকার নাই এমন কিছু লাভ করা। অধিকারের দাবি। বাংলাদেশে ফৌজদারি আদালত সমূহে শস্য চুরির মামলা অহরহ একটি প্রশ্ন উঠিতে দেখা যায়। সেই প্রশ্নটি হইতেছে, চুরির অপরাধে অভিযুক্ত ব্যক্তির তর্কিত জমিতে স্বত্বাধিকার দাবি। উদাহরণ দ্বারা সমস্যা বুঝাইবার প্রয়াস পাওয়া যাইতেছে। দবির সাবেতের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করিলেন। দবির অভিযোগ করিলেন যে সাবেত তাহার সত্য দখলীয় জমি হইতে পাকা ধান কাটিয়া লইয়া গিয়াছে। সাবেত ফৌজদারি আদালতে হাজির হইয়া এই দাবি করিল যে জমিখানি তাহার এবং তিনি ধান কাটিয়া লইয়া গিয়া কোনো অন্যায় করেন নাই। এখানে প্রশ্ন হইতেছে, সাবেত অসাধুভাবে ধান কাটিয়াছে কিনা। দবিরের অবৈধ ক্ষতি করিয়া তিনি যদি অবৈধ লাভ করিয়া থাকেন, তবেই তাহার এ কাজকে অসাধু বলা যায়। এক্ষেত্রে যে প্রশ্ন বিশেষভাবে পরীক্ষা করিতে হয়, তাহা হইতেছে সাবেতের দাবি একটি নিছক অজুহাত কিনা। নিছক অজুহাত না হইয়া উহাতে যদি কিছু সারবস্তা থাকে, তবে সাবেতকে অসাধুতার দায়ে অভিযুক্ত করা চলে না। আর তাহার দাবি যদি সম্পূর্ণভাবে অসার হয় এবং উহা কারাদণ্ড হইতে রেহাই পাইবার জন্য অজুহাত রূপে খাড়া করা হয়, তবে সাবেতের কাজকে অসাধু গণ্য করা যাইবে। এই সম্পর্কে ধরাবাঁধা বা স্থায়ী সূত্র বলিয়া দেওয়া সহজ নয়। অসাধু শব্দটির ব্যবস্থা। আলোচ্য আইনের 338, 383, 390, 403, 405 এবং 411 ধারায় ইহার অসাধু শব্দের ব্যবহার পাওয়া যায়। প্রতারণামূলক শব্দের সহিত ইহা 446, 246, 247, 415 ও 463 ধারায় ব্যবহৃত হইয়াছে। অভিপ্রায় নির্ধারণ করিবার পদ্ধতি। ইহা ধরিয়া লওয়া হয় যে প্রত্যেক ব্যক্তি তাহাই ইচ্ছা করে যাহা তাহার কাজের পরিণতিকে স্বাভাবিকভাবে ঘটে। কাজের স্বাভাবিক পরিণতি দ্বারা অভিপ্রায় নির্ধারণ করিতে হয়। একজন অন্যজনের মনের ভিতর প্রবেশের পথ খুঁজিয়া পায় না। সুতরাং অন্যজন কি মনে করিয়াছেন তাহা নির্ণয় করিতে একজনকে তাহার কাজের ধারার উপর নির্ভর করিতে হয়। ইহা ব্যতীত অন্য কোনো উপায় নাই। প্রসঙ্গত একটি মজার গল্প মনে পড়িতেছে। এক চোর তাহার প্রতিবেশীর জমি হইতে পিঁয়াজ চুরি করিবার উদ্দেশ্যে মাটি হইতে পিঁয়াজ উপড়াইয়া এক জায়গায় যখন জমা করিতেছিল, তখন উক্ত জমির মালিক আকস্মিকভাবে সেখানে উপস্থিত হইলে চোর বলিল, জনাব, এক গুন্ডা আমাকে তাড়া করায় আমি এই জমিতে আসিয়া পড়ি এবং পিঁয়াজ গাছ ধরিয়া আত্মরক্ষা করি, কিন্তু যে পিঁয়াজ গাছ ধরি সেটাই উঠিয়া যায়। চোরের এই কৈফিয়ত অগ্রাহ্য। পূর্ণ সংজ্ঞা। 24 ধারায় অসাধুভাবে শব্দটির সামগ্রিক সংজ্ঞা দেওয়া হয় না। অবৈধ লাভ, অবৈধভাবে লাভ অথবা অবৈধ ক্ষতি আবশ্যক। এই সংজ্ঞাটি শুধুমাত্র অবৈধ লাভ অথবা অবৈধ ক্ষতির ক্ষেত্রে প্রযোজ্য। অসাধু। অসাধুতা দ্বারা আসামির বস্তুগত লাভ হইতেও পারে, নাও পারে।
যেই ক্ষেত্রে আসামি জাল দলিল উপস্থাপন করিয়া ফৌজদারি মামলা হইতে মুক্তি চায়, সেই ক্ষেত্রে সিদ্ধান্ত হয় যে সে অসাধুতার দোষে দুষ্ট। অসাধুতার সহিত সংশ্লিষ্ট অপরাধের ক্ষেত্রে শাস্তি দিতে হইলে উক্ত অপরাধ করিবার উদ্দেশ্য সন্দেহাতীতভাবে প্রমাণ করিতে হইবে। অসাধুভাবে এবং প্রতারণার সহিত অভিব্যক্তি দুইটির মধ্যে পার্থক্য। অসাধুভাবে এবং প্রতারণার সহিত কথা দুইটি দ্বারা ঠিক একই জিনিস বুঝায় না। যেই ক্ষেত্রে প্রতারণা করিবার ইচ্ছা থাকে না অথবা কোনো গোপনীয়তা থাকে না, সেই ক্ষেত্রে তাহা অসাধুভাবে হইলেও প্রতারণামূলক নহে। সম্পত্তি পুনরুদ্ধারের প্রচেষ্টা। কোনো আসামি সাধুভাবে যদি বিশ্বাস করে যে তাহার দখলের টাকা অন্য ব্যক্তি লইয়া গিয়াছে, তবে উক্ত টাকা পুনরুদ্ধারের জন্য তিনি কোনো প্রচেষ্টা করিলে তাহা দ্বারা তিনি উক্ত ব্যক্তিকে অবৈধ ক্ষতির উদ্দেশ্যে উহা করিয়াছেন বলিয়া গণ্য হইবে না। অসাধুভাবে অনুমান। বেআইনি কোনো কাজ করা হইলে অথবা কোনো আইনগত কাজ বেআইনিভাবে করা হইলে অসাধুভাবে অনুমান করা যায়। আমার এক ছাত্র প্রশ্ন করিয়াছিলেন, 1994 সালের নভেম্বর মাসে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন ঘোষণা করিয়াছেন যে সরকার কর্তৃক প্রদত্ত শতাধিক পদোন্নতি অবৈধ। এই রায়ের প্রেক্ষিতে ইহা কি বলা যায় যে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ 24 ধারা অনুযায়ী অসাধু? প্রশ্নটি জটিল। কর্মকর্তাগণ নিজেরা পদোন্নতি পাইবার জন্য সরকারকে ভুল বুঝাইয়াছেন। এমন প্রমাণ পাওয়া গেলে তাহারা অসাধু বলিয়া চিহ্নিত হইতে পারেন, অন্যথায় নহেন। ধারা 25। প্রতারণামূলক ভাবে। কোন ব্যক্তি প্রতারণা করিবার অভিপ্রায়ে তবে প্রকারান্তে নহে কিছু করিলে উক্ত ব্যক্তি উক্ত কাজ প্রতারণামূলক ভাবে করে বলিয়া গণ্য হইবে। ধারাটির বিশ্লেষণ। প্রতারণা করিবার উদ্দেশ্যে কেহ কোনো কাজ করিলে বলা হয় যে তিনি প্রতারণামূলকভাবে উক্ত কাজ করিয়াছেন। প্রতারণা। আলোচ্য আইনে কুত্রাপি এই বহুল ব্যবহৃত অথচ অস্পষ্ট শব্দটির সংজ্ঞা নাই। প্রতারণা শব্দের সংজ্ঞার অনুপস্থিতির অহেতুক নহে। প্রতারণা এত প্রকারের, প্রকৃতির ও চরিত্রের হইতে পারে এবং প্রতারণার পদ্ধতি এমন স্থূল, সূক্ষ্ম, ধীর, দ্রুত, প্রত্যক্ষ এবং পরোক্ষ হইতে পারে যে প্রতারণা বর্ণনার কোনো সংজ্ঞা কুলাইয়া ওঠে না। আলোচ্য আইনে প্রতারণা সংজ্ঞায়িত না হইলেও চুক্তি আইনের 17 ধারায় ইহার সংজ্ঞা পাওয়া যায়। এই সংজ্ঞা হইল নিম্নরূপ। প্রতারণা অর্থ এবং ইহার অন্তর্ভুক্ত হইতেছে চুক্তির এক পক্ষ কর্তৃক অথবা তাহার প্রশ্রয়ে অথবা তাহার এজেন্ট কর্তৃক চুক্তির পক্ষ অথবা তাহার এজেন্টকে প্রতারণার অভিপ্রায়ে অথবা তাহাকে চুক্তিতে অংশগ্রহণ করিবার উদ্দেশ্যে সম্পাদিত নিম্ন বর্ণিত যে কোনো কাজ। 1. কোনো ব্যক্তি কর্তৃক এইরূপ কোনো তথ্য সম্পর্কে ধারণা দেওয়া যে তথ্য সত্য নহে এবং উক্ত ব্যক্তি নিজেও ইহা সত্যতায় বিশ্বাস করেন না। 2. এইরূপ ব্যক্তি কর্তৃক কোনো তথ্যের গোপনকরণ যিনি ইহা সম্বন্ধে জ্ঞাত আছেন যে উহাতে বিশ্বাস করেন। 3. পালনের ইচ্ছা বর্জিত কোনো অঙ্গীকার। 4. প্রতারণার অন্য যে কোনো কাজ। 5. এইরূপ কোনো কাজ বা কার্যবিরতি যাহাকে আইনের বিশেষ ঘোষণা দ্বারা প্রতারণামূলক বলা হয়। ব্যাখ্যা। যদি অবস্থার পরিপ্রেক্ষিতে উহার গুরুত্ব উপলব্ধি করিয়া কোনো নীরব ব্যক্তির কথা বলা কর্তব্য না হয় অথবা যদি তাহার মৌনতা কথা বলিবার তুল্য না হয়, তবে চুক্তিকে অংশগ্রহণ করিতে কোনো ব্যক্তির ইচ্ছাকে প্রভাবিত করিতে পারে এই প্রকার কোনো তথ্য সম্পর্কে নিছক মৌনতা অবলম্বন প্রতারণা নহে। উদাহরণ। ক। খ এর নিকট ক নিলামে একটি ঘোড়া বিক্রয় করেন, যাহা ক সুস্থ বলিয়া জানেন। ক ঘোড়াটির অসুস্থতার সম্পর্কে খকে কিছুই বলেন নাই, ইহা ক এর প্রতারণা নহে। উদাহরণ। খ। খ হইতেছে ক এর কন্যা এবং তিনি
সবে মাত্র বালেগা হইয়াছেন। এই ক্ষেত্রে উভয় পক্ষর সম্পর্ক এইরূপ যে ঘোড়াটি অসুস্থ হইয়া থাকিলে তাহা খকে বলা। উদাহরণ গ, ককে খ বলল, আপনি যদি ইহা অস্বীকার না করেন তাহা হইলে আমি ধরিয়া লইব যে ঘোড়াটি সুস্থ। ক কিছু বলেন না, এইখানে ক এর নীরবতা কথা বলিবার তুল্য। উদাহরণ ঘ, দুইজন ব্যবসায়ী ক ও খ একটি চুক্তিতে অংশগ্রহণ করেন। মূল্যের পরিবর্তন সম্পর্কে ক ব্যক্তিগতভাবে যে খরচ পান তাহা চুক্তিটি চালাইয়া যাইবার ব্যাপারে খ এর ইচ্ছাকে প্রভাবিত করিত। খকে ক তাহা জানাইতে বাধ্য নহেন। উপরিল্লিখিত সংজ্ঞা দেওয়ানি কার্যবিধির জন্য, ফৌজদারি কার্যবিধির জন্য নহে। যাহা সত্য নহে তাহা সত্যের পরিচয়ে অসৎ উদ্দেশ্যে কোনো কিছু করা, যাহা প্রকাশ্য হইবার কথা তাহা অপ্রকাশ্যে অসৎ উদ্দেশ্য করা এবং এই সমস্ত কাজের মাধ্যমে অন্যকে ক্ষতিগ্রস্ত করিয়া নিজে লাভবান হওয়াকে মোটামুটি ভাবে প্রতারণা বলা হয়। প্রতারণা করিবার অভিপ্রায়। পূর্বেই বলা হইয়াছে যে ফৌজদারি কার্যবিধির অভিপ্রায়কে অতিশয় তাৎপর্যপূর্ণ বলিয়া মনে করা হয়। অভিপ্রায় যেখানে অপরাধমূলক শুধু সেইখানেই অপরাধ সংগঠিত হইতে পারে। প্রতারণা করিবার অভিপ্রায় থাকিলে তবে প্রতারণা হয়। প্রতারণা করিবার অভিপ্রায় কর্মের চরিত্র হইতে বুঝিয়া লইতে হয়। অন্য কোনো ব্যক্তিকে ঠকাইয়া নিজে লাভবান হওয়াকে প্রতারণা করা বলে। যে ব্যক্তিকে ঠকানো হইতেছে তাহাকে যে বিশেষ ব্যক্তি হইবে এমন কোনো কথা নাই। প্রতারণার সহিত অসাধুতার পার্থক্য। অসাধুতা বলিতে এমন কাজ বোঝায় যাহাতে একজনের অবৈধ ক্ষতি হয় এবং অন্যজনের অবৈধ লাভ হয়। অসাধুতার ইহাই মূল কথা। প্রতারণার মধ্যে প্রতারককে লাভবান হইবার অভিপ্রায় দেখা যায়, কিন্তু তজ্জন্য কোনো বিশেষ ব্যক্তি ক্ষতিগ্রস্ত হইবার প্রয়োজন পড়ে না। কোনো অফিসে বা কোনো সংস্থায় চাকরি লাভের জন্য কেহ যদি বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট জাল করেন এবং তাহা প্রদর্শন করিয়া চাকরি লাভ করেন, তবে নিঃসন্দেহে তাহা কাজ প্রতারণার ভিন্ন আর কিছুই নহে। এই ক্ষেত্রে বিশেষভাবে সত্য যে তিনি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করেন নাই। বর্তমান ধারাকে কিছু দুর্বল মনে হয়। প্রতারণার কারণে কাহারও বরাবরে বঞ্চনা ঘটিবার প্রয়োজন আছে কিনা তাহা এই ধারা স্পষ্ট বলে নাই। প্রতারণার উদ্দেশ্য। প্রতারণার দ্বারা কোনো ব্যক্তিকে কোনো কিছু হইতে বঞ্চিত করিবার উদ্দেশ্য বুঝায়। ইহা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নহে যে উহা পক্ষে নিজের সুবিধার আশায় করা হইতেছে অথবা অপর পক্ষের প্রতি খারাপ ধারণার পরিপ্রেক্ষিতে করা হইতেছে। গোপনীয়তা। যেই সমস্ত উপাদান কোনো কর্মকে প্রতারণামূলক কর্মে পরিণত করে তাহা হইল বঞ্চিত অথবা ঠকাইবার অভিপ্রায়, এবং কিছু কিছু ক্ষেত্রে গোপনীয়তা, যেই ক্ষেত্রে কর্মটি অসাধুভাবে হইলে প্রতারণামূলক নহে। ধারা 25 এবং ধারা 463। যখন প্রতারণা করিবার অভিপ্রায় থাকে তখন তৎপরিপ্রেক্ষিতে কোনো সুবিধা গ্রহণ করা হয়, তখন আর একটি প্রতারণামূলক কার্য ফ্রড ঘটে, এবং যদি উক্ত অভিপ্রায়ের প্রেক্ষিতে কোনো জাল দলিল করা হয় তবে সেটাকে জালিয়াতি বলা হয়। ধারা 26। বিশ্বাস করিবার কারণ। কোনো ব্যক্তির কোনো বিশ্বাস করিবার যথেষ্ট কারণ থাকিলে তবে প্রকারান্তে নহে উক্ত ব্যক্তির উক্ত কিছু বিশ্বাস করিবার কারণ রহিয়াছে বলিয়া গণ্য হইবে। ধারাটির বিশ্লেষণ। বিশ্বাস করিবার কারণ কাহাকে বলে তাহাই এই ধারায় বোঝানো হইয়াছে। যাহা দেখিবার তাহা দেখিলে, যাহা স্পর্শ করিবার তাহা স্পর্শ করিলে এবং যাহা শুনিবার তাহা শুনিলে, তবে দেখিবার, স্পর্শ করিবার বা শুনিবার বস্তু জানা হইয়া যায়, ইহাই প্রত্যক্ষ জ্ঞান। বিশ্বাস করিবার কারণ এত প্রত্যক্ষ যে ঘটনার সংঘটন যদি এইরূপ পরিস্থিতি হয় যে একজন সাধারণ স্বাভাবিক সুস্থ মানুষ এই ঘটনার অস্তিত্ব বা প্রকৃতি স্পষ্টভাবে বুঝিতে পারে, তবে ধরিয়া লইতে হইবে যে তিনি উহা জানতেন। বিশ্বাস করিবার যথেষ্ট কারণ। যখন কোনো ব্যক্তির
জ্ঞানের অধিকারে কিছু তথ্য আসে বা আসা স্বাভাবিক হয়, তখন সেই তথ্যের ভিত্তিতে যেই ফল অনিবার্য তাহা তিনি জানেন বলিয়া ধরা হয়। বিশ্বাস শব্দটি অনুমান বা সন্দেহের সহিত সমর্থন নহে। কোনো ব্যক্তিকে যদি এমন কাজের জন্য অভিযুক্ত করা হয় যাহাকে বিশ্বাসের যথেষ্ট কারণ এর সংজ্ঞার মধ্যে আনা হয়, সেই ক্ষেত্রে অভিযোগকারীকে প্রমাণ করিতে হয় যে অভিযুক্ত ব্যক্তি শুধু অসাবধান ছিলেন না, যথেষ্ট অবহিত ছিলেন। এই শব্দগুলি ব্যবহার আলোচ্য আইনের 411 হইতে 414 ধারা পর্যন্ত হইয়াছে। বিশ্বাস করিবার কারণ কথাটি অবগতি হইতে পার্থক্যকরণ আবশ্যক, কারণ ইহা দ্বারা বুঝায় মানবিক বোধশক্তি। উহা দ্বারা আবশ্যিকভাবে কোনো কিছু দেখিয়া ধারণা করাকে বুঝায় না। ধারা 27, স্ত্রী, কেরানি বা অধিকারভুক্ত সম্পত্তি। কোন সম্পত্তি কোন ব্যক্তির পক্ষে তাহার স্ত্রী, কেরানি বা ভৃত্যের অধিকারে থাকিলে উক্ত সম্পত্তি বা এই বিধির তাৎপর্যাধীন উক্ত ব্যক্তি অধিকারে রহিয়াছে বলিয়া গণ্য হইবে। ব্যাখ্যা: সাময়িকভাবে বা কোনো বিশেষ উপলক্ষে কেরানি বা ভৃত্যের পদে নিযুক্ত ব্যক্তি এই ধারায় তাৎপর্যাধীনে কেরানি বা ভৃত্য বলিয়া গণ্য হইবে। ধারাটির বিশ্লেষণ: স্ত্রী, কেরানি বা ভৃত্যের দখলে কোনো সম্পত্তি থাকিলে ইহা যথাক্রমে স্বামী, ঊর্ধ্বতন কর্মচারী বা মালিকের দখলে আছে বলিয়া ধরা হয়। দখল: সাধারণভাবে দখল এক প্রকার অধিকার। ইহা সেই প্রকার অধিকার যাহা দখলকারীকে সংশ্লিষ্ট বস্তুর উপর আইনের সীমানা সাপেক্ষে যথেচ্ছভাবে ভোগের অধিকার দেয়। যথেচ্ছভাবে ভোগ করিতে হইলে সংশ্লিষ্ট বস্তু যে একেবারে সমীপবর্তী থাকিতে হইবে তাহা নহে। আস্তাবলে ঘোড়া থাকে, কিন্তু তবুও তাহা মালিকের দখলে। বাড়ির পিছনের বাগান স্বর্ণালঙ্কার পুঁতিয়া রাখিলেও তাহা মালিকের দখলে। দখল বলিতে এমন অবস্থা বুঝায় যে সংশ্লিষ্ট বস্তুকে ইচ্ছা করিলে মালিক পাইতে পারেন। স্ত্রীর দখল: স্ত্রীর দখলে বাড়ি থাকিলে তাহাতে স্বামীর দখলও বুঝা যায়, কিন্তু এই অবস্থায় বাড়িতে যে স্ত্রীর দখল নাই তাহা নয়। কেরানির দখল: সরকারি কর্মচারীর দখলে যে সম্পত্তি আছে উহা সরকারের দখলে আছে বলিয়া গণ্য হয়। ভৃত্যের দখল: কোন সম্পত্তি যখন মনিবের পক্ষে ভৃত্যের দখলে থাকে তখন উহা মনিবের দখল বলিয়াই গণ্য হয়, কিন্তু তাই বলিয়া ভৃত্য ওই সম্পত্তিকে নিজের বলিয়া দাবি করিতে পারে না। সরকারি কর্মচারীর দখল: যেই সরকারি সম্পত্তি সরকারি কর্মচারীর দখলে থাকে সেই সম্পত্তি সরকারের দখলে থাকে। সরকারি কর্মচারীকে ফাঁকি দিয়া কেহ দখলচ্যুত করিলে সরকারি দখলচ্যুত হয়। এই ধারার ব্যবহার আলোচ্য আইনের 381 ধারা ব্যাখ্যার জন্য বর্তমান ধারার সংজ্ঞার প্রয়োজন। ব্যক্তির পক্ষে স্ত্রীর দখল: এই ধারা স্ত্রীর নিজস্ব দখল অস্বীকার করে না। স্ত্রীর নিজস্ব সম্পত্তি থাকিতে পারে এবং সে তাহা দখল করিতে পারে না। সেই দখল তাহার নিজস্ব দখল। সে দখল তাহার স্বামীরই দখল নহে, কিন্তু স্বামীর বেতনের টাকা স্ত্রীর বাক্সে থাকিলে স্ত্রী সেখানে স্বামীর পক্ষে দখলদার। বিনীতভাবে নিবেদন করিতে চাই যে স্ত্রীকে ভৃত্য এবং কেরানির সহিত সমশ্রেণীভুক্ত করা শোভন নহে। ক্ষেত্র বিশেষে ইহা স্ত্রী পক্ষে নিরাপদ হইলেও এই নিরাপত্তা সম্মানজনক নহে। চোর অলঙ্কার চুরি করিয়া আনিয়া স্ত্রীকে দিলে এবং পুলিশ স্ত্রীর দেহ হইতে উদ্ধার করিলে উহা স্বামীর সম্পত্তি গণ্য হইতে পারে, কিন্তু ইহাতে স্ত্রীর মর্যাদা হানি হয়। কিছু উচ্চ আদালতের নজির: কোন সরকারি কর্মকর্তা কর্তৃক দাখিলকৃত সরকারি সম্পত্তি সরকারের সম্পত্তি হিসেবে গণ্য হওয়া উচিত। 12 DLR 207 HC। এই ধারায় দখল যে অভিব্যক্তিটি প্রকাশ পাইয়াছে তাহার দ্বারা প্রমাণিত হয় যে বাংলাদেশী
আইনে ইংলিশ আইনের মতো দখল এবং কর্তৃত্বাধীনে থাকিবার মধ্যে পার্থক্য নির্দেশ করে না। AIR 1928 লাহোর 272 ডিবি। বিশেষ আইন। এই ধারায় যে অভিব্যক্তি প্রকাশ করা হইয়াছে তাহা বিশেষ আইনের অধীন। দখলে থাকা অভিব্যক্তি ব্যাখ্যা হিসেবে গণ্য হয় না, যেমন অস্ত্র আইন। ভিত্তের দখল। কোন পণ্য দখলে রাখিবার অধিকার ভিত্ত তখনই দাবি করিতে পারে যখন উক্ত পণ্য এমন যে উহার মনিব উহা তাহার ভিত্তের দখল রাখিবার অধিকার রাখেন। বেআইনি দখলের ক্ষেত্রে ভিত্ত এই ধারায় আশ্রয় গ্রহণ করিতে পারে না। কোন দোকানের কর্মচারীর দখলে পিস্তল পাওয়া যাইবার পরে দোকানের কর্মচারী বলিল যে সে উহা দোকানের মনিবের পক্ষে দখলে রাখিতেছেন এবং দোকানের মনিব উহা বিক্রয়ের জন্য দোকানে রাখিয়াছেন। ইহাতে সিদ্ধান্ত হয় যে পিস্তল এমন একটি পণ্য যাহা যুক্তিসঙ্গতভাবে প্রত্যাশা করা যায় না যে উহা দোকানে বিক্রয়ের জন্য রাখা হইয়াছে। কাজেই ভিত্ত কর্তৃক যে পিস্তল দখলে রাখা হইয়াছে তাহা মনিবের পক্ষে রাখা হইয়াছে বলিয়াই গণ্য হইবে।